আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা বোটানি তৃতীয় অধ্যায় তথা কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছকগুলো দেখব এবং সংক্ষেপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি সেই ছকটি আমাদের আসলে অত দরকার নেই, এখান থেকে অত ইম্পর্টেন্ট মানে তথ্য নেই, কারণ আমরা জানি যে জীববিজ্ঞানের ক্ষেত্রে মেডিকেলে সংখ্যাভিত্তিক তথ্য খুবই কম দরকার নেই বললেই চলে। তো তারপরে এখান থেকে আমরা দেখব যে কোষের যে প্রধান রাসায়নিক উপাদানসমূহ আছে সেখানে আমরা দুই ধরনের পদার্থ দেখতে পাই, একটা জৈব আর একটি অজৈব। তো এই জৈব পদার্থের ভিতর থেকে আমরা শুধুমাত্র এইটা বলবো যে পানি কত পার্সেন্ট থাকে, পানি শতকরা 80% থাকে হলো অজৈব পদার্থের মধ্যে, পানি থাকে হলো 80% শতকরা। এটা লাগবে, আর কিছু লাগবে না। আর প্রোটিনটা পড়তে পারি, প্রোটিন থেকে 12% গেল। এবার রাইবোজ, ডিঅক্সি এবং সুগারের মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাইবোজ সুগার কি আর ডিঅক্সি রাইবোজ সুগার কি? রাইবোজ সুগার আমরা জানি আরএনএ, রাইবোজ সুগার দিয়ে গঠিত হয় আরএনএ, আর ডিঅক্সি রাইবোজ সুগার দিয়ে গঠিত হয় ডিএনএ। এখন ডিঅক্সি মানে কি? 2 নাম্বার, ডি মানে 2, অক্সি মানে অক্সিজেন, তাহলে 2 নাম্বার কার্বনে কি থাকবে না? এই OH মূলক থাকবে না। আর রাইবোজ সুগারের ক্ষেত্রে তো থাকবে, কারণ রাইবোজ সুগার তো ডিঅক্সি নেই, 2 নাম্বার যেই অক্সিজেন সেটা তো থাকবে। আচ্ছা, তাহলে এখানে বলছে সেটাই। এখান থেকে জাস্ট দুইটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে। একটা হলো এটা আমরা সবাই জানি, এটা ইম্পর্টেন্ট বলতে এটা ইম্পর্টেন্ট, তবে এইটা মনে রাখলেও ভালো, মানে এটা আসলে আমরা পারবো ইনশাল্লাহ। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো যে আণবিক গঠনে কয়টি অক্সিজেন থাকে? রাইবোজ সুগারে 5টি থাকে, আর যেহেতু এইখানে একটা অক্সিজেন কম, ডিঅক্সিরাইবোজ মানে 2 নাম্বার কার্বনে একটা হাইড্রক্সিল মূলক নেই, তাহলে একটা অক্সিজেন কমে যাবে। তো সেক্ষেত্রে আণবিক গঠনে 4টি অক্সিজেন থাকে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। আর ডিঅক্সিরাইবোজ সুগার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। তো আমরা এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখি এরকম, রাফি রাফি ডিলে, ডিলে করলো, ডিলে মানে কি? দেরি, রাফি ডিলে। তার রাতে হচ্ছে রাইবোজ সুগার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যুক্ত হয়ে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। আর এখানে ডিঅক্সিরাইবোজ সুগার লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। আর এটা তো আমরা সবাই জানি, এটা ডিএনএ এর জন্য অপরিহার্য, এটা আরএনএ এর অপরিহার্য, এটা লাগবে না। এবার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, এটা আমরা একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার এখানে আছে, যে মানে অর্গানিকের কিছু কনসেপ্ট। তো আমরা সেদিকে আগাবো না, আমরা জাস্ট এখান থেকে সময় যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করব, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো যে গ্লুকোজ হলো অ্যালডিহাইড গ্রুপযুক্ত একটি অ্যালডিহেক্সোজ, ঠিক আছে? আর এটাও হেক্সোজ, এটাও হেক্সোজ, কিন্তু এটা যেহেতু অ্যালডিহাইড গ্রুপযুক্ত তাহলে অ্যালডোহেক্সোজ, আর এটা যেহেতু কিটোন গ্রুপযুক্ত তাহলে এটা কিটোহেক্সোজ, ঠিক আছে? গ্লুকোজের সাধারণ নাম, আমরা গতে গ্লুকোজ, বা আমরা এরকম জিতে গ্লুকোজ, জি ফর গ্রেপ পড়ছি না আমরা ছোটবেলায়, জি ফর গ্রেপ, তাহলে গ্রেপ সুগার। আর ফ্রুক্টোজ মানে এফ, এফ ফর আমরা কি বুঝি? ফ্রুট, ঠিক আছে? এফ ফর ফ্রুট, তাহলে ফ্রুট সুগার, ঠিক আছে?
আবার এই নাম ছাড়াও কর্ন সুগার, তারপরে গ্রেপ সুগার, এগুলোতে আছে। তো ব্লাড সুগার, ডেক্সট্রোজ, এই নামগুলো একটু মনে রাখা লাগবে, কারণ আসতে পারে যে কোনটি গ্লুকোজের নাম। তো সেই ক্ষেত্রে গ্লুকোজ এর নাম কি কি হতে পারে? ব্লাড সুগার, ডেক্সট্রোজ, কর্ন সুগার, গ্রেপ সুগার, এগুলো। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কি কি নাম হতে পারে? ফ্রুট সুগার, লেভুলোজ, ডি ফ্রুক্টোজ, এগুলো সবই ফ্রুক্টোজের নাম। তাহলে ফ্রুট সুগার, ডি ফ্রুক্টোজ এর নামের মধ্যেই তো বোঝা যাচ্ছে। এক্সট্রা মনে রাখতে হবে যে লেভুলোজ হলো ফ্রুক্টোজ, আর ডেক্সট্রোজ যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, এর ভিতর থেকে এইটা মনে রাখা লাগবে যে গ্লুকোজ হচ্ছে 6 ভাগ। আমরা জানি গ্লুকোজের যেই কাইরাল কার্বন আছে, এখানে 6টি কার্বন থাকে, দেখছেন এরকম 6টা কার্বন থাকে, 6টা কার্বন থাকে। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে 5 বাহু বিশিষ্ট ফিউরানোজ থাকে। তো ওইটা লাগবে না যে কয়টা কার্বন লাগবে, হলো 6 বাহু বিশিষ্ট এই নামটা লাগবে, পাইরানোজ। পাইরানোজ পাইরানোজ হচ্ছে গ্লুকোজের, ঠিক আছে? গ্লুকোজের হলো পাইরানোজ, ঠিক আছে? আর ফতে ফ্রুক্টোজ, আর ফতে ফিউরানোজ। তো আমরা ফ্রুক্টোজটা মনে রাখবো, বাকি যেটা থাকবে সেটা গ্লুকোজ। তাহলে ফতে হচ্ছে ফ্রুক্টোজ ইজিক্যাল টু, আমরা এখানে রাখলাম ফিউরানোজ, ঠিক আছে? আর গ্লুকোজে থাকে পাইরানোজ। কয় বাহু? 6 বাহু। এটা হচ্ছে 5 বাহু লাগবে। এটা একটু মনে রাখা লাগবে যে কি কি তৈরি হয়, ফিউরানোজ আর পাইরানোজ। পাইরানোজ হচ্ছে গ্লুকোজে, ফিউরানোজ হলো ফ্রুক্টোজে। এরপরে আছে এদের বিপাক প্রক্রিয়ায় ইনসুলিন হরমোন প্রয়োজন হয়, এজন্য ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ নয়। কারণ আমরা জানি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কি হয়, ইনসুলিন আমরা বাইরে থেকে প্রয়োগ করি, ইনসুলিন তৈরি হয় না, সেজন্য কি করি, বাইরে থেকে প্রয়োগ করি ইনসুলিন। এজন্য গ্লুকোজটা ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ নয়। কিন্তু ফ্রুক্টোজ যেটা, সেটা ইনসুলিন ও হরমোনের প্রয়োজন হয় না, এজন্য ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ। ফ্রুট সুগার, ডায়াবেটিস রোগীরা তো ফল খেতে পারবে, কিন্তু এক্সট্রা যে আমরা গ্লুকোজ বা আলাদাভাবে যে গ্লুকোজ যেটা, এইটার বিপাক করতে গেলে কি ইনসুলিন লাগবে। তো ইনসুলিন যেহেতু তৈরি হয় না শরীরের মধ্যে, সেই কারণে ডায়াবেটিস রোগের জন্য গ্লুকোজ নিরাপদ নয়। কিন্তু ফ্রুক্টোজ, এটা বিপাক প্রক্রিয়ায় ইনসুলিন হরমোন প্রয়োজন হয় না, যার ফলে ডায়াবেটিস রোগের জন্য নিরাপদ। এবার কোষীয় শ্বসনে গ্লুকোজ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি শ্বসনের ক্ষেত্রে জ্বালানি বলতে কি, যা ভেঙে আমরা শ্বসনের উপাদান পাই, তা আমরা গ্লুকোজকে জারিত করেই তো আমরা শ্বসনের উপাদান পাই, যে সয়ানো কার্বন ডাইঅক্সাইড এবং যে 38টা বা 36টা এটিপি, ঠিক আছে? এরপরে ফ্রুক্টোজের ক্ষেত্রে কোষীয় শ্বসনে এটিপি উৎপাদনে ব্যবহৃত হয় ফ্রুক্টোজ। এছাড়া এটি সঞ্চিত চর্বি ও গ্লাইকোজেন তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে কোষীয় শ্বসনে কি লাগে? গ্লুকোজ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি ভিটামিন এ উৎপাদন ও স্টার্চ গ্লাইকোজেন তৈরিতে ব্যবহৃত হয়। তো স্টার্চ ও গ্লাইকোজেন অর্থাৎ সব আমরা যেটা শ্বেতসার বলি, তারপরে গ্লাইকোজেন, এটা তো গ্লুকোজ থেকে আসে, নাম দেখে বোঝা যাচ্ছে। আর ভিটামিন এটা এক্সট্রা মনে রাখা লাগবে যে ভিটামিন এ উৎপাদনে কাজ করে কে? গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ কাজ করে ভিটামিন এ উৎপাদনে। আর ফ্রুক্টোজ যেটা, এই ফ্রুক্টোজ কাজ করে কিসে? চর্বি ও গ্লাইকোজেনের সংশ্লেষণ করে, সাথে চর্বি সঞ্চিত, এটি সঞ্চিত চর্বি ও গ্লাইকোজেন উৎপাদনে
বা সংশ্লেষণে ব্যবহৃত হয়। আর এখানে শ্বসনে কী করে ফ্রুক্টোজ কী হিসেবে এটিপি এটিপি কোন হিসেবে এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়, এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? মানুষ সেলুলোজ হজম করতে পারে না কারণ তাদেরকে সেলুলোজ এনজাইম নেই, সেলুলোজ এনজাইম উৎপাদন হয় না। আর সেলুলোজ একটি বিটা ডি এই যে সেলুলোজ যা সেলুলোজে বিদ্যমান বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভেঙে সেলুলোজকে হজম করতে আছে বিটা ডি ধরনের। ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না। আর সেলুলোজ হচ্ছে একটা আঁশ ফাইবার, এটা মনে রাখা লাগবে। আচ্ছা, স্টার্চ টু সেলুলোজ, স্টার্চ হলো আমরা জানি শ্বেতসার, স্টার্চ হলো কি শ্বেতসার, শ্বেতসার। আর সেলুলোজ হচ্ছে ফাইবার, ফাইবার বা আঁশ, কি বলতে পারি আঁশ। আচ্ছা, স্টার্চ যেটা সেটা কি কাজ করে? স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এরপরে গ্লুকোজ হলো 1,4 বা যেহেতু গ্লুকোজ আলফা ডি তো সেই আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত থাকে। আর বিটা হচ্ছে সেলুলোজ হচ্ছে বিটা, তাহলে সেটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত থাকে। বিভিন্ন শস্যের প্রধান উপাদান হচ্ছে স্টার্চ জাতীয়, বিভিন্ন শস্যের প্রধান উপাদান। আর উদ্ভিদ জগতের বিভিন্ন তন্তু সেলুলোজ নিয়ে গঠিত। আমরা দেখছি যে কোষ প্রাচীরে কিন্তু প্রধান উপাদান সেলুলোজ। তাহলে তন্তু যেহেতু বহিঃস্তরে তন্তু, সেই তন্তুগুলো কি হয় সেলুলোজ নির্মিত। স্টার্চ অপেক্ষাকৃত জটিল, স্টার্চ অপেক্ষাকৃত কি জটিল ও শাখান্বিত পলিমার। আর সেলুলোজ সেলুলোজ সরল। তাহলে সেলুলোজ অপেক্ষাকৃত সরল হলে তো আর শাখা থাকবে না, শাখা থাকলেই তো জটিল, যেহেতু শাখা নেই সেজন্য কি এটা সরল। এরপরে এটি উদ্ভিদদেহে সঞ্চিত খাদ্য হিসাবে থাকে। আমরা জানি উদ্ভিদদেহে শ্বেতসার বা স্টার্চ সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। আর প্রাণীদেহে থাকে কি গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য হিসাবে। আমাদের সামনে জিপি মানে গ্লাইকোজেন প্রাণীতে, আর চর্বিও থাকে। উদ্ভিদ জগতে বিভিন্ন তন্তু আমরা দেখছি অপেক্ষাকৃত সরল, এটি দেহ গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তো দেহ গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে তো অবশ্যই, কারণ আমরা দেখি গাঠনিক উপাদান, গাঠনিক দেহ গঠন করে বা কোষ গঠন করে কি কোষ গঠন করে, কোষে গঠন বা আকৃতি দান করে কে? মনে করি একটা কোষ, এই কোষকে আকৃতি দান করছে কে? কি হলো, কোথায় চলে গেল? আচ্ছা, আকৃতি দান করছে কি? আকৃতি দান করছে হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীর। ঠিক আছে, তো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ। তো সেলুলোজ তো গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, তাই না? আর সেলুলোজ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর স্টার্চ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, আমরা জানি স্টার্চ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, কয়েকটি সরকার প্রধান কাজ, এখান থেকে কিছু কিছু সরকারের প্রধান কাজ আমাদের মনে রাখা লাগবে যে এখানে কি আছে। আমরা জানি রাইবোজ এগুলো আরএনএর, ডিঅক্সিরাইবোজ ডিএনএর, এগুলো অত মানে দেখলেই পারা যাবে। তারপরে রাইবোলোজ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হিসাবে, যা আমরা পড়ি না যে আরইউবিপি আমরা নবম অধ্যায়ে দেখবো এগুলো। সেই কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হিসাবে রাইবোলোজ কি করে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রধান কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হিসেবে কি কাজ করে? রাইবুলোজ কাজ করে কোন হিসাবে? প্রধান কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হিসেবে গণ্য। গ্লুকোজ কোষীয় শ্বসনে
গ্লুকোজ জ্বালানি হিসেবে কাজ করে, ফ্রুক্টোজ এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে জ্বালানি হিসেবে কাজ করে কে? গ্লুকোজ। আমরা আগের স্টার্টে পড়ে আসছি ফ্রুক্টোজের ক্ষেত্রে এটিপি উৎপাদন করে। তো এগুলো আমরা যেহেতু আগে পড়ছি এটা এখান থেকে মনে রাখা হবে না, মনে রাখতে হবে হলো কাইটিন, যেটা হ্যাঁ কাইটিনটা মনে রাখা লাগবে। এবং মনে রাখতে হবে কাইটিন কিন্তু নাইট্রোজেন জেনাস পদার্থ, মানে নাইট্রোজেন কিন্তু এর ভিতরে আছে। তাহলে কাইটিন যেটা, এইটা মনে রাখা লাগবে, এই কাইটিনটা মনে রাখা লাগবে যে কোথায় ছত্রাক, ইস্ট, অন্যান্য কিছু অণুজীবে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে থাকে, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে থাকে। ঠিক আছে। আর উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হিসেবে থাকে সেলুলোজ, আমরা সবই পড়ে আসছি। এবার সুক্রোজের একটু যে তথ্যটা লাগবে সেটা এখানে নেই। আচ্ছা এটা লাগবে, হ্যাঁ, যে পাতায় প্রস্তুত যে খাদ্য, পাতায় প্রস্তুত যে খাদ্য এগুলো বিভিন্ন অঙ্গে যে প্রবাহিত হয়, কারণ পাতায় তো খাবার প্রস্তুত হয়েছে, এখন বিভিন্ন অঙ্গে তো এই খাবার পৌঁছায় দেওয়া লাগবে, তখন এই খাবারটা কোন রূপে, গ্লুকোজ নাকি ফ্রুক্টোজ নাকি সুক্রোজ তথা কোন ধরনের কার্বোহাইড্রেট রূপে এটা প্রবাহিত হবে বা বাহিত হবে, সেটা কিন্তু পরীক্ষা আসে বা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে সুক্রোজ, সেটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজ এস, সুক্রোজ, সুক্রোজ এটা কি সার্ভ করে সব জায়গায় খাবার এই হিসেবেই সার্ভ করে, আমরা খাবার সার্ভ করি না, তো খাবার বিভিন্ন অঙ্গে সার্ভ করে কোন হিসেবে, সুক্রোজ, এসে সুক্রোজ এতে এসে সার্ভ করে। ঠিক আছে। কোনটি রিডিউসিং সুগার কোনটি নন রিডিউসিং সুগার সেটা আমরা বইয়ের ভিতর থেকে পড়বো। আর গ্লাইকোজেন আমরা জানি, এটা তো সবাই, প্রাণীদেহে গ্লুকোজের চক্রের গৌণশক্তির আধার হিসেবে কাজ করে, মানে গ্লাইকোজেন ভেঙেই তো আমরা পরে গ্লুকোজ তৈরি হয়, আর গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন রূপে জমা থাকে। যখন আমাদের শরীর, আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি, তখন শরীরের তো শক্তি সবসময় প্রয়োজন হয়, শ্বসনের জন্য গ্লুকোজ তো লাগবেই। তো সেই সময় কোথা থেকে গ্লুকোজ পাবে তারা, তখন সেই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়, যে না ভাই ঠিক আছে বাইসে থাকা দরকার আগে, ঠিক আছে জমানোর থেকে আগে, তখন হচ্ছে ওই ব্যাংক থেকে উঠায় গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে সেখান থেকে শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। ঠিক আছে। আর বিভিন্ন বীজ, ফল, কন্দ এগুলো স্টার্চ সাধারণ সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। তাহলে স্টার্চ সাধারণ সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে কোথায়, বিভিন্ন বীজ, ফল ও কন্দে। আচ্ছা আমরা মোটামুটি গ্লুকোজ থেকে পড়লাম, এবার লিপিড পড়বো। লিপিডের ভিতর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো লিপিডের এইটা রাসায়নিক গঠনের ভিত্তিতে লিপিড। এখানে আছে সরল লিপিড, যৌগিক লিপিড এবং জাতক লিপিড। এর মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে সরল লিপিডটা মনে রাখবো। ঠিক আছে। আর সরল লিপিড তো এমনি মনে রাখা যায়, তেল চর্বি মোম, তেল চর্বি মোম, তেল চর্বি মোম। ঠিক আছে। এটা আলাদা কোনো নেমনিক লাগে না, স্বাভাবিক একেবারে। আমরা লিপিড বলতে কি বুঝি, চর্বি, তাই না? লিপিড বলতে আমরা বুঝি তেল, লিপিড। ঠিক আছে। চর্বি, চর্বি মানে তো লিপিড, স্নেহ। সাথে মোমটা একটু মনে রাখা লাগবে, যে তেল চর্বি মোম। আর জাতক লিপিড কিন্তু গত বছর পরীক্ষা আসছে, যে কোনটি জাতক লিপিড, বা আরেকটা নাম হচ্ছে উদ্ভূত লিপিড। কি কি নাম? উদ্ভূত, উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড কোনটি? হচ্ছে স্টেরয়েড টারপিনস রাবার, স্টেরয়েড টারপিনস রাবার,
স্টেরয়েড, টারপিনস, রাবার। স্টেরয়েড, টারপিনস, রাবার। এই স্টেরের মধ্যেই কিন্তু লুকায় আছে এটা। প্রথমটা মনে রাখলে হয় স্টের, উদ্ভূত লিপিড, স্টেরয়েড। এর ভিতরে স্টেরয়েড তো স্টেরয়েডই, এই টতে টারপিন, রতে রাবার, সব সিরিয়ালি আছে। ফসফোলিপিড যেটা, এই মানে যৌগিক লিপিড যেটা, এটা তাহলে আমার মনে রাখা লাগতেছে না, কারণ আমরা যদি সরল জানি, জাতক জানি, তাহলে যেমনি প্রশ্ন আসুক আমরা পারবো। কারণ যদি বলে কোনটি সরল লিপিড, দেখা গেলো যে এখান থেকে 3টে দিয়ে দিছে আর এখান থেকে একটা উঠাই দিছে, অথবা কোনটি জাতক লিপিড বা উদ্ভূত লিপিড, এখান থেকে 3টে উঠাই দিছে, বা এখান থেকে 2টা দিছে, এখান থেকে একটা দিছে, এখান থেকে একটা দিছে, তাহলে এইটা হবে। ঠিক আছে। সালফোলিপিড বলে যে কোনটি যৌগিক লিপিড, ঠিক আছে, যুগ্ম, যুগ্ম বলতে পারে। ঠিক আছে। যৌগিক লিপিড কোনটি, তাহলে এখান থেকে 2টা দিল, এখান থেকে একটা দিল, এখান থেকে একটা দিল, সালফোলিপিড। তো আমরা সালফোলিপিড দেখা গেলাম। তাহলে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, মানে লিপিডের আগে একটু কিছু সংযুক্ত থাকলে যৌগিক, আমরা যৌগিক নাম পড়ি না, যুগ্ম, যুক্ত হয়, যুক্ত বর্ণ, তবে সেই লিপিড থাকবেই। ঠিক আছে, লিপিড থাকবেই, সামনে কিছু যুক্ত হবে। ফসফো, গ্লাইকো, সালফো, ফসফো, পি তাহলে বস্তু গ্লাইকো, তাহলে গ্লুকোজের সাথে সম্পর্ক, সালফোর সাথে সম্পর্ক, লিপো, তাহলে আমরা এখানে এটা একটু আলাদা এক্সেপশন, যে এখানে কিন্তু লিপিড নাই, নামে সেটা প্রোটিন। তো লিপোপ্রোটিনে এক ধরনের এই যৌগিক লিপিড। ঠিক আছে, এইগুলো লাগবে। আর এখানে যেহেতু 3টা নাম দেওয়া আছে, আমরা এটাও দেখব যে গ্লিসারল সমৃদ্ধ লিপিড কোনটি, চর্বি, গ্লাইকোলিপিড আর ফসফোলিপিড। এগুলো কিন্তু কোন ভিত্তিতে গঠন করেছে, আণবিক ভিত্তিতে, আণবিক গঠনের ভিত্তিতে। গ্লিসারল সমৃদ্ধ, গ্লিসারল লিপিড, গ্লিসারল বিহীন। তো গ্লিসারল সমৃদ্ধ হচ্ছে চর্বি, সালফোলিপিড, এই ফসফোলিপিড আর গ্লাইকোলিপিড। তাহলে গ্লিসারল সমৃদ্ধ লিপিড কী কী, চর্বি, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড। তো চর্বি, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড। তো এইটা এই 4টায় কয়েকবার একটু পড়তে হবে, তাহলে সহজে পারা যাবে। আর গ্লিসারল বিহীন মোম এস্টেরল। ঠিক আছে। তো এখান থেকে আসলে এইটাই আসে, বললাম তো, এইটাই আসে, এইটা একটু খেয়াল রাখতে হবে। তেল ও চর্বির ভিতরে পার্থক্য কি? তেল, এখান থেকে লাগবে কি, এটা লাগবে যে চর্বি শুধুমাত্র, দেখেন চর্বি আমরা জানি কি, যে আমাদের শরীরের ভিতর যেগুলো সম্পৃক্ত, যেগুলো বিভাজন কম হয়, যেসব লিপিড, আমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পড়ছি, সম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত পড়ছি না, অ্যালকেন, তবে অ্যালকাইন থাকলে অসম্পৃক্ত। তো সেক্ষেত্রে এই সম্পৃক্ত যে জিনিসটা, এই সম্পৃক্ত, এটা চর্বি। আর আমাদের শরীরের ভিতর চর্বি জমলে সেটা কি খারাপ, তাহলে আমার মনে হয় চর্বি হলো সম্পৃক্ত, চর্বি জমলে যেহেতু খারাপ, তাহলে সেক্ষেত্রে চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর তেল, এটা তো আমরা মনে আসে সবসময় খেতে থাকি, তাহলে এটা কি চর্বির তুলনায় কম খারাপ, তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত উভয় ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে এর মধ্যে। আর এর গলনাঙ্ক অনেক বেশি, এর গলতে চায় না, এর গলনাঙ্ক অনেক বেশি, 70°C। আর এর গলনাঙ্ক অনেক কম, প্রায় 5°C কাছাকাছি। তো আমাদের শরীরের মধ্যে তো 5°C এমনি থাকে, সেজন্য সহজেই গলে যায়, এবং এটা কি হয়, শরীরের জন্য অত খারাপ প্রভাব বয়ে আনে না। কিন্তু চর্বি যেহেতু 70°C বেশি গলনাঙ্ক, সেজন্য এটা গলে না, শরীরে জমে থাকে। কোথা থেকে পাওয়া যায়, হলো প্রাণীর চর্বি, মাছের তেল, এগুলো লাগবে, এগুলো তো পারবেন, দেখলে বোঝা যায়। এটা লাগবে যে কোলেস্টেরল মাত্রা বাড়ায় কে, কমায় কে। আমরা জানি চর্বি কোলেস্টেরল মাত্রা বাড়ায়, আর তেল, তাহলে তেল কমাবে, কারণ এর বিপরীত, তাহলে তেল হলো কোলেস্টেরলের পরিমাণ কমায়।
আর চর্বি কোথায় জমা থাকে? চর্বি জমা থাকে যকৃৎ ও ত্বকের নিচে। যকৃতে পাথর হওয়ার জন্য বা লিভার যে স্টোন, এই লিভার স্টোনের জন্য কিন্তু, বা আমরা গল ব্লাডার বলি না, পিত্তথলি পাথর, তো সেইখানের জন্য কিন্তু চর্বি কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে, যেটা খারাপ একটা দিক। তাহলে যকৃৎ ও ত্বকের নিচে চর্বি সঞ্চিত থাকে। আর তেল কোথায় পাওয়া যায়? বীজ ও ফলে সঞ্চিত থাকে। একটা বীজ যখন অঙ্কুরিত হতে থাকে, একটা বীজ যখন কেবল অঙ্কুরিত হতে থাকে, হ্যাঁ, তখন কি সেই খাবার উৎপাদন করতে পারে? পারে না। তখন তার এই বীজের মধ্যে যে খাবারটা থাকে, সঞ্চিত তেল, সেই খাবারটা সে খেয়ে কিছুটা বড় হয়, কিছুটা বড় হওয়ার পরে থেকে সে পাতায় খাবার তৈরি করতে পারে। তো এইটুকু বড় হওয়ার জন্য তো তার সঞ্চিত খাবার দরকার। তো সেইগুলো কোথা থেকে আসবে? বীজ এবং ফলে যে বীজের মধ্যে যেই সঞ্চিত তেল থাকে, তো সেইটাই হচ্ছে এদের বড় করার জন্য ভূমিকা পালন করে। খুবই গুরুত্বপূর্ণ একটি শখ লিপিড প্রোফাইল, এখান থেকে প্রায় বছরই কোশ্চেন আসে আমাদের। এটা খুবই সহজে জানা আছে যে রক্তে কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে লিপিড প্রোফাইল আমরা পরীক্ষাটি করি। তাহলে কোন ক্ষেত্রে লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয়? কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে, কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে আমরা লিপিড প্রোফাইল পরীক্ষাটি করি। তাহলে কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে লিপিড প্রোফাইল পরীক্ষাটি করা হয়। রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষায় টোটাল কোলেস্টেরল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং হাই ডেন্সিটি লিপোপ্রোটিন ও ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে? তাহলে ট্রাইগ্লিসারাইড কোন তিনটা দেখা হয়, কোন চারটে দেখা হয়? দেখা যাচ্ছে টোটাল কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল এবং টিজি বা ট্রাইগ্লিসারাইড এর মাত্রা দেখা হয়, ঠিক আছে? মিলিগ্রাম পার ডেসিলিটারে এটা পরিমাপ করা হয়। তো আমরা ওটা লাগবে হচ্ছে কোনটা কত মাত্রার ভালো বা খারাপ। মানে স্বাভাবিক মাত্রা টিজি মানে কি? ট্রাইগ্লিসারাইডের জন্য স্বাভাবিক মাত্রা কি? 150 থেকে কম হইতে হবে, 150 থেকে কম হতে হবে, 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। এলডিএল যেটা, এটা হচ্ছে 100 থেকে কম হইতে হবে। এইচডিএল যেটা, আমরা জানি এইচডিএল শরীরে থাকা ভালো, তো 145 থেকে বেশি হইতে হবে। আর টোটাল কোলেস্টেরল 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে প্রত্যেক মিলিগ্রামে 1 ডেসিলিটার, না প্রত্যেক মিলিগ্রামে যে 200 ডেসিলিটার বা তার থেকে বেশি থাকা ভালো। বর্ডার লাইন দিছে, তো এখান থেকে এই বর্ডার লাইনটা আমাদের মাথায় রাখতে হবে, ঝুঁকিপূর্ণ এইটা, এই দুইটা লাগবে। আর স্বাভাবিক মাত্রার ক্ষেত্রে টোটাল কোলেস্টেরলটা লাগবে, যে টোটাল কোলেস্টেরল কত? 200 থেকে বেশি। কিন্তু আমরা জানি এলডিএল কিন্তু খারাপ, এজন্য 100 থেকে কম থাকতে হবে। সবথেকে খারাপ এলডিএল, শরীরের জন্য খারাপ। তো শরীরের জন্য যদি খারাপ হয়, তো সেক্ষেত্রে সেটা কি? যত কম থাকে। বর্ডার লাইন মানে কোন ঝুঁকির মাত্রা, মানে এই লাইনের উপরে চলে গেলে তখন কি? বেশি ঝুঁকিপূর্ণ মাত্রা। আর এই লাইনে কম হচ্ছে স্বাভাবিক মাত্রা, ঠিক আছে? তো আমরা বর্ডার লাইন মনে রাখলে ঝুঁকিপূর্ণ মাত্রাও হয়ে যাবে, স্বাভাবিক মাত্রাও হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা বর্ডার লাইনটা মনে রাখবো। কোটা মনে রাখবো? বর্ডার লাইন যেটা, এটা মনে রাখবো, তাতে আমাদের দুইটাই কাভার হয়ে যাবে।
দেখো এখানে কিন্তু একটা আমরা যে এই টিসি এটা কীভাবে কাউন্ট করি, সবই তো কোলেস্ট্রল, তাহলে টোটাল কোলেস্ট্রল কাউন্ট করি হচ্ছে এইচডিএল, এলডিএল, 20% টিজি, ট্রাইগ্লিসারাইড এই 150, এই 20% নিয়ে 20% নিয়ে যা হবে সেটা হচ্ছে আমাদের টিসি বা টোটাল কোলেস্টেরল। তো আমরা বর্ডার লাইনটা পড়ে ফেলে, বর্ডার লাইনটা হচ্ছে 150 কম থাকলে স্বাভাবিক মাত্রা, আর 199 এর বেশি তথা 200, 200তে 199 বেশি হলে, 199 বেশি হলে ঝুঁকিপূর্ণ মাত্রা, আর 150 কম হলে স্বাভাবিক মাত্রা। 150 কম হলে স্বাভাবিক মাত্রা, 199 বেশি হলে ঝুঁকিপূর্ণ মাত্রা। এটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল। আমরা জানি শরীরের ভিতরে সব থেকে খারাপ হচ্ছে এলডিএল, যদি জমে লো ডেন্সিটি, তো সেটা আমাদের কম থাকা লাগবে। তাহলে 130 এর কম যদি হয় তো সেটা স্বাভাবিক। যদি এখানে 100 কম লিখছে, তো মনে রাখতে হবে এই রেঞ্জটা যে 130 থেকে 159, 130 থেকে 159, এটা হচ্ছে এলডিএল। এইচডিএল এর ক্ষেত্রে 90 হচ্ছে একেবারে, 90 কম থাকলে সেটা কিন্তু স্বাভাবিক মাত্রা, অর্থাৎ এটার রেঞ্জ বলছে যে 90 থেকে 145-এর মধ্যে থাকতে হবে। আর টোটাল কোলেস্ট্রল যেটা সেটা হচ্ছে 200 থেকে 239, 200 থেকে 239। আচ্ছা, আমরা এরপরে যে কয়েকটি লিপিডের প্রধান কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের 4টা বা 5টা কথা মনে রাখা লাগবে। 4টা কথাই সম্ভবত মনে রাখলে হয়ে যাবে। সেগুলো কি কি? এর মধ্যে আছে হলো যে আমরা এটা পড়ে আসছি, এটা তো আমাদের জানা আছে, তেল চর্বি কোথায় কী হিসেবে থাকে, যে শর্করার সরবরাহের ঘাটতিতে সহায়ক শক্তির উৎস হিসেবে চর্বি কাজ করে। কারণ যেই চর্বি জমা থাকে সেগুলো পরবর্তীতে যখন গ্লুকোজের টান পড়ে যায়, শর্করা সরবরাহের ঘাটতি পড়ে যায়, তখন ওই চর্বিগুলোই ভেঙে ভেঙে, তারপরে সঞ্চিত গ্লাইকোজেনগুলো ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং শর্করা সরবরাহ অব্যাহত রাখে। এবার তেল যেটা আছে, তেল কিন্তু ফল ও বীজের সঞ্চিত খাদ্য হিসাবে জমা থাকে। ফ্যাটি অ্যাসিড যেটা আছে, ফ্যাটি অ্যাসিড কি করে, এরা দেহে সংকেত প্রদানকারী অণু হিসেবে কাজ করে। তাহলে সংকেত প্রদানকারী অণু হিসেবে কাজ করে কারা? যে ফ্যাটি অ্যাসিড। মোম লাগবে না, ফসফোলিপিড সাইটোপ্লাজমকে ধারণ করে লাগবে না, গ্লাইকোলিপিড আন্তঃক্রিয়া শনাক্তকরণ স্থান হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে কোষ ও কোষের আন্তঃক্রিয়ার শনাক্তকরণ স্থান হিসেবে ব্যবহৃত হয় গ্লাইকোলিপিড। লিপোপ্রোটিন কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, লাগবে স্টেরয়েড। এটা হচ্ছে স্টেরয়েড এবং এদের বিপাকীয় বস্তু কোষের সংকেত প্রদান অণু হিসেবে কাজ করে, লাগবে না। কোলেস্টেরল কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে, কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। তাহলে কোষ ঝিল্লির ভেদ্যতা এটা লাগবে। কোলেস্টেরলের কী কাজ? কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করা, কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এই যে এই কোষ ঝিল্লি কি অর্ধভেদ্য পদার্থ, মানে অর্ধভেদ্য কোষ ঝিল্লিটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তো এই অর্ধভেদ্য পর্দাটি যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ করে হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল কী করে? অর্ধভেদ্য পর্দার নিয়ন্ত্রণ করে। কোলেস্ট্রল কী করে? অর্ধভেদ্য পর্দার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে, এই কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। গুরুত্বপূর্ণ এটা টারপিনস, যেটা এটাও গুরুত্বপূর্ণ। উদ্ভিদ সুগন্ধিযুক্ত হয় কিসের কারণে? উদ্ভিদ সুগন্ধিযুক্ত হয় টারপিনসের কারণে, টারপিনসের উপস্থিতির কারণে। টারপিনসের উপস্থিতির কারণে উদ্ভিদ সুগন্ধিযুক্ত হয়। টারপিনসের উপস্থিতির কারণে কি হয়? উদ্ভিদ সুগন্ধিযুক্ত হয়। ক্যারোটিনয়েড আলোকসজ্জা, আমরা এই ক্যারোটিনয়েডের বিষয়ে আমি পড়বো, নবম অধ্যায়ে পড়বো, যে ওখানে ক্যারোটিনয়েড কাজ করে কি হিসাবে, যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এগুলো আলোক শক্তি শোষণে সহায়তা করে। ভিটামিন এ কি কাজ করে? আমরা ভিটামিন এর অভাবে জানি রাতকানা রোগ হয়। তাহলে সে কি
মিউকাস পর্দার স্বাভাবিক কার্যাবলী রক্ষা করে। চোখের স্বাভাবিক দর্শনের জন্য অপরিহার্য। চোখের স্বাভাবিক দর্শনের জন্য অপরিহার্য ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে চোখের স্বাভাবিক দর্শনের জন্য অপরিহার্য। ভিটামিন ডি এর ক্ষেত্রে কি হয় আমরা জানি, রিকেটস রোগ হয়, তাই না? ভিটামিন ডি এর অভাবে। তো ভিটামিন ডি এর অভাবে যদি রিকেটস রোগ হয়, রিকেটস মানে কি হাড় ভাঙা বা অস্থির রোগ, তো সেক্ষেত্রে অস্থিতে খনিজ সঞ্চয়কে প্রভাবিত করে কে? ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি কেন লাগে? অন্ত্রের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ বৃদ্ধি করে। এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অস্থির খনিজ সঞ্চয়কে প্রভাবিত করে কে? ভিটামিন ডি। ভিটামিন ই। ভিটামিন ই কী কাজ করে? এটা হচ্ছে কোষঝিল্লিতে বিদ্যমান অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে জারণ ক্রিয়া হতে সুরক্ষা দেয়। তাহলে কোষঝিল্লিতে বিদ্যমান অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে জারণ ক্রিয়া হতে সুরক্ষা দেয় কে? ভিটামিন ই। তো ভিটামিন ই অত ইম্পর্টেন্ট না, ভিটামিন কে ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি রক্ত তঞ্চনের জন্য ভিটামিন কে কিন্তু প্রয়োজনের। পরীক্ষা আসছে যে রক্ত তঞ্চনের ফ্যাক্টর উৎপাদনের জন্য ভিটামিন কে এর প্রয়োজন হয়। রক্ত তঞ্চনের তো কয়েকটি ফ্যাক্টর আছে, তাই না? তার মধ্যে একটি হলো ভিটামিন কে। আচ্ছা, আমরা লিপিড শেষ হলো, প্রোটিন আমরা দেখব। প্রোটিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। প্রশ্ন আসলে প্রোটিন থেকেই বেশিরভাগ সময় আসে, যে কোনটি সরল প্রোটিন। সরল প্রোটিন কোনটি, এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, তো আমরা ছন্দ দিয়ে মনে রাখবো। এরপরে